লাস্ট উইক আমরা চ্যাপ্টার 2টা হচ্ছে ডিসকাশনে স্টার্ট করেছিলাম। চ্যাপ্টার 2 ইজ অল অ্যাবাউট কন্টেম্পোরারি অ্যান্ড ট্রেডিশনাল ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস। এখানে আমরা ম্যানেজমেন্টের আমরা যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট পড়ছি ওটার হিস্ট্রি নিয়ে আমরা এখানে ডিসকাস করছিলাম, যে আসলে আমাদের মডার্ন ম্যানেজমেন্টটা কোথা থেকে এসেছে বা কেন আসলো, ওটার পিছনে রিজনটা কী। সো এই জন্য ফার্স্টে আমরা দেখেছিলাম পায়োনিয়ার্স অফ আমাদের ম্যানেজমেন্ট হিস্ট্রি, আসলে ম্যানেজমেন্ট হিস্ট্রিটা কত সাল থেকে এসেছে আর কীভাবে করে আসলো। তারপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে দুইটা সাইড নিয়ে ডিসকাস করেছি, একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অ্যানাদার ওয়ান ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। সো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হচ্ছে নর্মালি ডিল করতো, কেন এটা আসছিল, একটা প্রবলেমের কারণে দেখা গেছিলো যে আপনার এই 20th সেঞ্চুরির দিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক হচ্ছিল, বাট ওই টাইমে স্কিল লেবার পাওয়া যাচ্ছিল না। ইয়াস, সো যখন লেবার পাওয়া যাচ্ছিল, লেবার শর্টেজ ছিল, সো কম লেবারকে কীভাবে ভালোভাবে ইফেক্টিভলি কাজে লাগানো যায়, এই জন্য সায়েন্টিফিক ম্যানেজমেন্টের আবিষ্কার। এখানে পিস ওয়ার্ক পে সিস্টেমের কথা বলা হয়েছে। পিস ওয়ার্ক পে সিস্টেমটা এমন ছিল যে যারা আসলে ইচ্ছা করে ডিলিবারেটলি স্লো কাজ করে, এই শোল্ডারিং প্রবলেমটা যারা করে, শোল্ডারিং প্রবলেমটা বলা হয়েছিল যে যারা নিজেরা যাদের ক্যাপাসিটি চেয়ে কম কাজ করে, আপনি 100 ইউনিট পার ডে প্রডিউস করতে পারেন, বাট আপনি ইচ্ছা করে 50 ইউনিট প্রডিউস করছেন, এই প্রবলেমটাকে শোল্ডারিং প্রবলেম বলা হতো। সো এই শোল্ডারিং প্রবলেমটা রিমুভ করার জন্য আপনার পিস ওয়ার্ক পে সিস্টেম আবিষ্কার করা হয়। পিস ওয়ার্ক পে সিস্টেমটা এমন ছিল যে আপনার একটা স্ট্যান্ডার্ড সেট করা দেওয়া হয় যে আপনি পার ডে 100 ইউনিট আপনি প্রডিউস করবেন, যদি আপনি 100 ইউনিট প্রডিউস করতে পারেন তাহলে আপনি পে পাবেন, আর যদি 100 ইউনিট ক্রস করেন তাহলে এক্সট্রা পে পাবেন, যদি 100 ইউনিটের নিচে হয় তাহলে হচ্ছে আপনি আন্ডার পে পাবেন। সো আপনার পেমেন্টটা হবে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড। সো এই জন্য হচ্ছে আমাদের সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা আবিষ্কার করা। সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা যেখানে হচ্ছে আপনার শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টটা কাজ করা হচ্ছে আমাদের ওভারঅল অর্গানাইজেশন নিয়ে, ওভারঅল অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কীভাবে করে করা যায় এই জিনিসটা নিয়ে। বাট আমাদের ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে আমরা দেখেছিলাম যে কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনসগুলো ছিল যে এটা একটা ইউনিভার্সাল মডেল ছিল, ছোট বড় সব বিজনেসের জন্য একটা মডেলই বলা হচ্ছে, বাট ইন রিয়ালিটি সব এক এক ধরনের বিজনেসের নেচার এক এক রকম হয়। সো একটা মডেল দিয়ে কখনোই সব ধরনের বিজনেসের পারপাস সার্ভ হবে না। এই জন্য আমাদের এই ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভের পরে যে ভার্সনটা আসে, দ্যাট ইজ দ্য বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, অ্যান্ড আজকে আমরা এই টপিকটা নিয়ে মেনলি ডিসকাস করব, দ্য বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। যেখানে আমাদের দেখেন ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে আপনার হিউম্যান হচ্ছে মেশিন পয়েন্ট অফ ভিউতে দেখা হতো, কাইন্ড অফ যে কাজ করবে পেমেন্ট নিবে। এই বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ বলে যে ইট টেক্স মোর, আপনার একটা এমপ্লয়িকে আপনি চাইলেই শুধুমাত্র মনিটারি ভ্যালু দিয়ে কখনোই মোটিভেট করতে পারবেন না, ইট উইল নট ওয়ার্ক। ইনিশিয়ালি কাজ করবে বাট নট সাস্টেনেবল প্ল্যান। এখন এই থিওরিটা হচ্ছে প্রুফ করার জন্য কিছু সায়েন্টিস্ট আপনার ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নিয়ে কিছুটা কাজ করে। সো এখানে দেখেন বলা হচ্ছে যে ম্যানেজার্সের হচ্ছে একটা টেন্ডেন্সি থাকে যে এমপ্লয়ীদের বিহেভিয়ার তারা সবসময় মানি দিয়ে কন্ট্রোল করতে চায়, যে মানি বা মনিটারি বেনিফিট দিয়ে। মনিটারি বেনিফিট হচ্ছে সবসময় আপনার এক্সটেনজিক, আর এটা হচ্ছে শর্ট টাইমের জন্য কাজে লাগে। আপনি যখন কাউকে টাকা দিয়ে এমপ্লয়িকে বলবেন যে আপনার এই কাজটা করলে আপনি এই বেনিফিটটা বা এই টাকাটা পাবেন, এটা একটা শর্ট টাইমের জন্যই কাজ করবে। কারণ আপনি ধরেন সবারই লিমিট আছে, অর্গানাইজেশনের লিমিট আছে। আপনি একটা এমপ্লয়িকে মোটিভেশন দিতে দিতে, মনিটারি মোটিভেশন দিতে দিতে এমন একটা পর্যায়ে গেলেন যে ওই লিমিটের পরে আপনি তাকে আর পেমেন্ট দিতে পারছেন না, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট লেভেল। তখন তাকে আপনি কিভাবে মোটিভেট করবেন? তখন তো সে আর কাজ করবে না, সে তো অলরেডি ইউজ টু হয়ে গেছে। আপনি পেমেন্ট দেন এই জন্য সে টাকা কাজ করে, আপনি বেনিফিট দিচ্ছেন কাজ করছে, এই জন্য এটা শর্ট টাইমের জন্য কাজ করবে। বাট লং টার্মে কাজ করতে হলে আপনার ইন্ট্রিনসিক মোটিভেশন দরকার। ইন্ট্রিনসিক মোটিভেশনগুলো নর্মালি কী হয় আমরা বলি হচ্ছে আপনার গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট হতে পারে, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয় সেটা হচ্ছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। একটা অর্গানাইজেশনে এমপ্লয়িরা যদি তাদের পিয়ার্সদের কাছে সোশ্যালি অ্যাকসেপ্টেড না পায়, অ্যাকসেপ্টেন্সটা না পায়, তখন মনিটারি ভ্যালু দিয়ে, মনিটারি আপনার রিওয়ার্ড দিয়েও তাদের আসলে মোটিভেশন দেওয়া যায় না। সো এই ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি এই জিনিসটা নিয়ে ডিল করে। এই বিহেভিয়ারাল মডেলে এখানে হিউগো মার্সবার্গকে হচ্ছে ফাদার অফ ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বলা হয়। উনি মেনলি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিটা নিয়ে স্টাডি করে, আর এখানে বের করে যে এমপ্লয়ি সিলেকশন অ্যান্ড মোটিভেশন এরিয়াটা নিয়ে মেনলি সে কাজ করে, যে কীভাবে করে এমপ্লয়ীদের আসলে মোটিভেট করা যায় ডিফারেন্ট ওয়েতে। এই যে আমি বললাম ইন্ট্রিনসিক মোটিভেশন, এক্সট্রিনসিক মোটিভেশন, মনিটারি, নন মনিটারি মোটিভেশন, এই জিনিসটা নিয়ে মেনলি কাজ করে হচ্ছে আপনার ফাদার অফ যে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি হিউগো মার্সবার্গের কথা বলা হচ্ছে। আমরা এই জিনিসটা বলি না, মোটিভেশনটা তো আসলে এখন হিউম্যান রিসোর্সের পার্ট হয়ে গেছে।
কীভাবে করে মোটিভেট করা যায়, কয় ধরনের মোটিভেশন আছে। তার মানে কি এই টেকনিকটা কিন্তু আসলে আমাদের ম্যানেজমেন্ট থেকে এসেছে, আর এসেছে অনেক আগে। দেখেন 1863 থেকে 1960s আন্ডারে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিটা আপনার রেগুলেশনাইজ হয়। তার মানে এই কনসেপ্টটা অনেক আগের, বাট আমরা এখন ইমপ্লিমেন্টেশন এটা নিয়ে দেখি, বা এটা এইচআরে এখন বেশি ডিসকাশন দেখি। এরপরে দেখেন ম্যারি পার্কার ফলেট, সেও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নিয়েই হচ্ছে কাজ করেছে। তার এরিয়াটা আপনার হিউগো মার্সবার্গের এরিয়া ছিল, সে এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড সিলেকশন নিয়ে কাজ করে। আর ম্যারি পার্কার ফলেটের যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে সে অর্গানাইজেশনে রোল অফ বিহেভিয়ার, এমপ্লয়ির বিহেভিয়ার কেন চেঞ্জ হয় এই জিনিসটা নিয়ে কাজ করে, যে একটা এমপ্লয়ির অর্গানাইজেশনের প্রতি বিহেভিয়ার কখন পজিটিভ কখন নেগেটিভ, বা এই জিনিসটা চেঞ্জ কেন হয়, এই কেনর অ্যান্সার খোঁজার জন্যই হচ্ছে সে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নিয়ে কাজ করে। এখানে দেখেন এই বিহেভিয়ারাল পার্সপেক্টিভের আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির আপনার একটা এক্সপেরিমেন্ট করা হয় এখানে। আমরা যেমন সায়েন্টিফিক ম্যানেজমেন্টে দেখেছিলাম না যে পিস ওয়ার্ক পে সিস্টেম একটা এক্সপেরিমেন্ট চালানো হয়, যে যেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরে দেওয়া হয় স্ট্যান্ডার্ডের মতো কাজ করলে টাকা পাবে, স্ট্যান্ডার্ডের নিচে কাজ করলে পেমেন্ট পাবে না। সো এইভাবে করে এমপ্লয়ীদের মোটিভেশন দিয়ে কাজ করানোর চেষ্টা করা হয়। কিন্তু বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট বলে যে এই মোটিভেশনালটা মনিটরি হলে এটা লং টার্মের জন্য কাজ করে না, তারা এই জিনিসটা প্রুফ করে। এই স্টাডিটার নাম ছিল হচ্ছে হথর এক্সপেরিমেন্ট বা হথর স্টাডিজ বলা হয়, যেটা হচ্ছে জর্জ এন্টল মেও উনি হচ্ছে যে এই স্টাডিটা করে থাকে, হথর স্টাডিজ। এই স্টাডিজটা ম্যানেজমেন্টে মনে হয় যারা আর কি বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলেন তারা মোটামুটি সবার জানার কথা। এটা এইচএসসি লেভেলেও হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টটা পড়া হয় হথর স্টাডিজ আর হচ্ছে জর্জ এন্টল মেওতে। জেনারেল ইলেকট্রনিক্স সবাই জানেন, এটা এখনও আছে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড ইলেকট্রনিক কোম্পানি। সো এই জেনারেল ইলেকট্রনিক্সের উপরে কিছু ওয়ার্কারের উপরে হচ্ছে এক্সপেরিমেন্টটা চালানো হয়। সো মেইনলি এক্সপেরিমেন্টটা এমন ছিল যে এখানে দুইটা এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। তারা কি করে, গ্রুপ এ কে এমন একটা এনভায়রনমেন্টে কাজ করতে দেয় যেখানে লাইটিং খুব ভালো, এনভায়রনমেন্ট পরিষ্কার, সেখানে ক্লিন এনভায়রনমেন্টে। আর যে গ্রুপ বি থাকে সেখানে এমন একটা আর কি কাজ করতে দেয় যেখানে লাইটিংটা ওরকম ভালো না। তার দেখার বিষয় ছিল যে একটা অর্গানাইজেশনের এই এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে একটা এমপ্লয়ির কাজের উপরে। সো এখন গ্রুপ এ যে যার ভালো লাইটিংয়ে কাজ করছিল তাদের তো পারফরমেন্স অলরেডি ভালোই ছিল। গ্রুপ বিকে তা কী করলো, প্রত্যেক টার্মে দেখা যাচ্ছে লাইট একটু কমায় দেয়। সো তারা দেখলো যে যখনই লাইট একটু কমিয়ে দিচ্ছে, আলো কমছে, তারা কাজ করতে পারছে, ঠিকই কাজ করছে, বাট হচ্ছে তাদের পারফরমেন্স ওরকম সিগনিফিকেন্টলি আসলে ডিক্লাইন হচ্ছে না। পারফরমেন্সটা কখন কমে, যখন হচ্ছে তাদের এই লাইটিংয়ের ইয়াটা এমন হয় যে একদম মুন লাইটের মতো, মানে চাঁদের আলোর মতো হচ্ছে আলো, এতটুকু আলো, এর বেশি আলো না। তখন এমপ্লয়িরা দেখতে পাচ্ছিল না, যেহেতু দেখতে পাচ্ছিল না ঠিক মতো, এই জন্য কাজ করতে পারছিল না। বাট আদার দেন দ্যাট তাদের কিন্তু আসলে কাজে হ্যাম্পার হয়নি। সো এই স্টাডিটা মেইনলি হচ্ছে আপনার প্রুফ করে, দেখেন হথর এক্সপেরিমেন্ট ব্রট দ্যাট দ্য প্রোডাক্টিভিটি অফ এমপ্লয়িজ ইজ নট ফাংশন অফ অনলি ফিজিওলজিক্যাল টার্মস অফ ওয়ার্ক, মানি, ওয়েজেস পেড টু দেম। নট অনলি আপনার ফিজিওলজিক্যাল জিনিসগুলো না, কোনো ফিজিক্যাল জিনিস না, আপনার মানি বলেন, ওই যে ওয়ার্ক এনভায়রনমেন্ট বলেন, আপনার যে লাইটিং ব্যবস্থা, এগুলো দিয়ে কখনো এমপ্লয়ির মোটিভেশনাল চেঞ্জ করা যাবে না, বা এমপ্লয়ির কাজের স্ট্যাটাস চেঞ্জ হয় না। এখন ওরা যেহেতু এই জিনিসটা প্রুফ করলো যে শুধু হচ্ছে মানি বলেন বা হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করলেই এমপ্লয়িরা মোটিভেটেড হবে না বা তাদের কাজের পরিমাণ চেঞ্জ হয় না, তাহলে আসলে তাদের বিহেভিয়ারটা চেঞ্জ করে কি, এই জন্য তারা হচ্ছে আরেকটা স্টাডি করে। ওই স্টাডিটা হচ্ছে এটা প্রুফ করতে চাচ্ছিল যে এই যে পিস ওয়ার্ক ইনসেন্টিভ পে সিস্টেমটা এটা কি আসলেই কাজ করে কিনা, এই জিনিসটাকে রং প্রুফ করার জন্য আরেকটা স্টাডি করে। প্রথমটা করলো এনভায়রনমেন্ট নিয়ে দেখার জন্য যে আসলে ওয়ার্ক এনভায়রনমেন্টটা কতটুকু হ্যাম্পার করে, তারা দেখলো যে এটা আসলে সিগনিফিকেন্টলি হ্যাম্পার করে না, এক্সটার্নাল জিনিসটা আসলে খুব একটা ম্যাটার করে না। এখন দেখলো যে এক্সটার্নাল ফ্যাক্টর তো আরেকটা ছিল মানি, ওই মানিটা কতটুকু কাজ করে। পিস ওয়ার্ক সিস্টেমের মেইন কাজই তো ছিল মানির জন্য মানুষজন কাজ করবে। সো এই জিনিসটা আসলে কীভাবে কাজ করলো, তারা দেখলো একটা আপনার এখানে যে স্টাডিটা করা হচ্ছিল সেটা হচ্ছে কল সেন্টারের কিছু এমপ্লয়ীদের উপর করা হচ্ছিল। সো তারা দেখলো যে তাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে দিল পিস ওয়ার্ক পে সিস্টেমের মতো, যে তাদের এই পরিমাণে টার্গেট, এত ইউনিট যদি এতটা কল তারা রিসিভ করে, এতজন কাস্টমারকে যদি সার্ভিস দেয় তাহলে হচ্ছে তারা পেমেন্ট পাবে, যদি এর নিচে হয় বিলো স্ট্যান্ডার্ড তাহলে পেমেন্ট পাবে না। এখন ওরা দেখলো যে ওদের মধ্যে যার যে এক্সপেরিমেন্ট গ্রুপটার মধ্যে আর কি কাজ করছিল ওই অর্গানাইজেশনের যারা সার্ভিস সেন্টারে কাজ করে, তাদের মধ্যে ইনফর্মালি তারা একটা গ্রুপ একটা নর্মস ক্রিয়েট করে নিয়েছে। ইনফর্মাল নর্মসটা কি, তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে হয়ে গেছিলো যে এই ধরেন তাদের টার্গেট দেওয়া হচ্ছে 100, যেটা সামওয়াট অ্যাচিভ করা খুবই কঠিন, মানে ম্যাক্সিমাম ট্রাই করলে করা পসিবল,
বাট হচ্ছে তাদের কথা হচ্ছে যে কেন, মানে এত এক্সটেন্ড থেকে কেন করব। তারা নিজেদের মধ্যে একটা প্ল্যান করলো যে আমরা কেউ 80 বেশি করব না, তাহলে 80 স্ট্যান্ডার্ড হবে। এখন যারা হচ্ছে তাদের গ্রুপের কথা মানতো না, যারা আসলে ছিল না, অনেকে থাকে না যে একটু বেস্ট পারফর্মার দেখাতে চায়, যে টিচারের নজর সবসময় ভালো, তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না। সো এরকম টাইপের কিছু ওই যারা ছিল তাদেরকে বলা হতো র্যাড বাস্টার্স, মানে তারা হচ্ছে গ্রুপের নর্মস মানে না, তাদের সাথে কেউ লাঞ্চে বসতো না ক্যাফেটেরিয়াতে, তাদের সাথে কেউ কথা বলতো না, তাদের কোনো সোশ্যাল ইভেন্টে ইনভাইট করতো না, তারা একদম আলাদা থাকতো। কারণ তারা কথা শুনে না, তারা হচ্ছে ওই 100 মেজারই করবে, তারা বেস্ট তারা দেখাবে। বাট তারা তো অন্যরা তো নিজেদের মধ্যে একটা বন্ডিং করে নিয়েছে যে আমরা 80 বেশি করবো না। আর যারা হচ্ছে আন্ডার ছিল তাদের সাথেও দেখা যেত যে কেউ মিশতো না, কারণ তারা মনে করতো যে দে আর দ্য লুজার্স, মানে এত কম পারফরমেন্স করে তাদের আর কি। যারা হচ্ছে মিডলে থাকতো, যারা ওই নর্মসের ভিতরে থাকতো, তাদের সাথেই হচ্ছে আসলে সবাই গ্রুপে চলাফেরা করতো। এই যে সোশ্যাল নর্মস, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, এই জিনিসটা এমপ্লয়ীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা কালচারের মধ্যে থাকা, আমি আমার পিয়ার্সদের দ্বারা অ্যাকসেপ্টেড, এটা ওদের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য মানিটা ফ্যাক্টর না। এই জন্য তারা যে ইনফর্মালি যে গ্রুপটা এস্টাবলিশ করলো, লেভেল অফ আউটপুট তারা নিজেদের মধ্যে করে সেট করে নিয়েছে, সবাই কিন্তু মানে মোটামুটি ম্যাক্সিমাম মেজরিটি অফ দেম এই জিনিসটাই ফলো করে। সো আলটিমেটলি অর্গানাইজেশন কি সবাইকে আন্ডার পে করবে? এটা তো পসিবল না। তারা দেখছে যে আপনার 80% অফ দ্য এমপ্লয়ি হচ্ছে আউটপুট 80, 2 জন হয়তো আপনার 3-4 জন আছে যারা 100 করতে পারে। সো এক্সেপশন ইজ অ্যান এক্সাম্পল, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল, রাইট? সো ওটা তো বাদ, আন্ডার পে আছে কয়েকজন। সো আমরা তো মানে মাইনরিটিটা নিব না, নিব মেজরিটি। এই যে 80% যারা নিজেদের মতো করে স্ট্যান্ডার্ড 80 বানিয়ে নিয়েছে, অর্গানাইজেশন মনে করবে তার মানে এর চেয়ে বেশি তারা পারবে না, এটাই স্ট্যান্ডার্ড হওয়া উচিত, তারা কিন্তু স্ট্যান্ডার্ডটা 80তেই সেট করে দিবে। সো কীভাবে দেখলেন ওরা ম্যানিপুলেট করে? এই জন্যই বলা হচ্ছে যে এই এমপ্লয়িরা আসলে তাদের প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে হচ্ছে স্যাটিসফ্যাকশনের উপরে, তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের উপরে, যেটা কিভাবে পসিবল আপনার সোশ্যালি যদি পিয়ার্সদের দ্বারা অ্যাকসেপ্টেড হয় তাহলেই পসিবল। ইন্টারনাল মোটিভেশন লাগে। একটা এমপ্লয়ি কাজে ভালো তখনই করবে যখন সে ইন্টারনাল মোটিভেশন পাবে, আর ইন্টারনাল মোটিভেশনটা আসে হচ্ছে আমার কলিগস থেকে, আমার পিয়ার গ্রুপস থাকে। ইভেন এটা স্কুল বলেন, কলেজ বলেন, স্টুডেন্টদের জন্য কিন্তু সেমই। দেখবেন যে সবাই কিন্তু গ্রুপে চলে, একটা গ্রুপে চলে, গ্রুপে পড়ালেখা করে, তারা কিন্তু গ্রুপে ওইভাবে করে পারফর্ম করে। একটা গ্রুপের মধ্যে দেখবেন যারা ভালো করে, মেজরিটি তারা সবাই ভালো করে। কেন? কারণ তারা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করে নেয়। এই জিনিসটা আমার কাজের মানে আমাদের হচ্ছে এই বিজনেসের ক্ষেত্রে বলেন বা হচ্ছে আপনার এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও সেম কাজই করে। দ্যাট মিনস আপনার এলটন মেও তাহলে এটা প্রুফ করলো, দুইটা, একটা হথর স্টাডিজে প্রুফ করলো যে এক্সটার্নাল এনভায়রনমেন্টটা খুব একটা ম্যাটার করে না, ফিজিক্যাল জিনিস। সেকেন্ডটা প্রুফ করলো যে মানি ম্যাটার্স না, স্ট্যান্ডার্ড সেট করে দিলেই টাকার জন্য এমপ্লয়িরা কাজ করে না, এটার জন্য ইন্টারনাল মোটিভেশন দরকার, তারা নিজেদের মতো স্ট্যান্ডার্ড সেট করে নেয়। সো আলটিমেটলি আপনি যত স্ট্যান্ডার্ড সেট করেন ওটা কখনোই কাজ করবে না, এটা আসলেই করে না। এটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, যেটা আসলেই করে না। আপনি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিলেন, কখনোই এমপ্লয়িরা মানবে না যদি এটা ওদের টার্মে না হয়। তারা নিজেদের মতো করে গ্রুপ ফর্ম করবে, তারা সবাই করবে না, সবাইকে বের করে দিবেন, এই জিনিসটাই করে। আর এই জিনিসটা ইউ ক্যানট ফাইট ইট, আপনি সবার সাথে ফাইট করতে পারবেন না। এই জন্য এই পিস ওয়ার্ক পে সিস্টেমটা আসলে এটা লং টার্মে সাস্টেনেবল না। এই জন্যই তো আসলে আমার এই যে এমপ্লয়ি, আমরা যখন ইউনিয়ন বলি, ইউনিয়ন লিডাররা কেন থাকে? বার্গেনিংয়ের জন্য। এই জিনিসটা তো আসলে এই যে এই ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকেই আসা। এই জিনিসটা নিয়েও আমরা দেখব ফিউচারে। এখন দেখেন এই যে বিহেভিয়ারাল পার্সপেক্টিভে তাহলে আমরা দুইটা সামারি পেলাম, একটা হচ্ছে হথর স্টাডিজ আর একটা হচ্ছে পিস ওয়ার্ক পে সিস্টেমটা কেন কাজ করে না, এটার একটা স্টাডিজ আমরা পেলাম। এই বিহেভিয়ারাল পার্সপেক্টিভের পরেই আসে হচ্ছে হিউম্যান রিলেশনশিপ মুভমেন্ট। এইখানে মেনলি ফোকাস করা হয় কি, এই যে বিহেভিয়ারাল পার্সপেক্টিভে আমরা দেখলাম যে আমাদের ইন্টারনাল মোটিভেশন দরকার এমপ্লয়ীদের, এক্সটার্নাল মোটিভেশন কাজ করে না, এক্সটার্নাল ফ্যাক্টরগুলো। এই হিউম্যান রিলেশন মুভমেন্টটা এটা নিয়ে কাজ করে মেনলি। এখান থেকে আসলে আমাদের যে এখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমরা বলি, এমপ্লয়ি মোটিভেশন বলেন, কন্ট্রোলিং বলেন, এই জিনিসগুলো এখান থেকেই আসা। গ্রুপ নর্মস, গ্রুপে কাজে কীভাবে করে করতে হবে, কনফ্লিক্ট হলে কনফ্লিক্টগুলো কীভাবে রিসলভ করতে হবে, এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে আপনার হিউম্যান রিলেশন মুভমেন্টের একটা পার্ট, এখান থেকেই আসলে এসেছে। সো হিউম্যান রিলেশনশিপ মুভমেন্টের অনেকেই পায়োনিয়ার ছিল, আপনার ডাগলাস ম্যাকগ্রিউ ছিল, অ্যাব্রাহাম মাসলো ছিল। তারা হচ্ছে বেশ কয়েকটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখে যে আসলে একটা এমপ্লয়ির এই যে আমরা বলছি যে সোশ্যাল নর্মস বা সোশ্যাল গ্রুপের মধ্যে থাকা, এই বিহেভিয়ারগুলো চেঞ্জ কিভাবে হয়। সো অ্যাব্রাহাম মাসলোর মনে হয় অনেকেই জানেন, অনেকে হয়তো পড়ে আসছেন এই যে মানে মাসলোস হায়ারার্কি অফ নিড একটা আমাদের থাকে, যারা বিজনেস স্টুডেন্ট তাদের এইচএসসিতে পড়ার কথা, ওটা বাংলায় বলতে হচ্ছে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। হ্যাঁ, এখন এটা হচ্ছে মাসলোস হায়ারার্কি অফ নিড।
সো এই মাসলোস হায়ারার্কি অফ নিডে মেইনলি বলা হয় যে একটা মানুষ যে আমরা যে বললাম যে ইন্টারনাল মোটিভেশন কাজ করে না, ইন্টারনাল মোটিভেশনটাই কাজ করে, এক্সটার্নালটা কাজ করে না। সো ইন্টারনাল মোটিভেশনটা হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কয়েকটা লেভেলে কাজ করে, মানে প্রত্যেক এক একজন মানুষের জন্য এক একটা লেভেল কাজ করে। সো এটা নিয়ে আমি একটু দেখবো। এরপরে দেখেন আরেকটা মডেলের কথা বলা হচ্ছে ডাগলাস ম্যাকগ্রু, থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। আপনার যেই মোটিভেশনাল হায়ারার্কি অফ নিড যেটা মাসলোস, সেটা মেনলি কাজ করে হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে। একজন ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কীভাবে আপনি চেঞ্জ করতে পারেন, তার নিডগুলো আপনি কীভাবে বুঝবেন, সেই নিড বুঝে আপনি কীভাবে তাকে মোটিভেশন দিতে পারেন। কিন্তু থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই যে আপনার হচ্ছে ডাগলাসের যেটা, সেটা মেনলি রিপ্রেজেন্ট করে হচ্ছে ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ নিয়ে। এখানে ম্যানেজারের পার্সপেক্টিভ নিয়ে কথা বলা হচ্ছে। যারা মেনলি থিওরি এক্স ফলো করে তারা হচ্ছে প্যাসিমিস্টিক হয়, আর তারা সবসময় ওয়ার্কারদের প্রতি একটা নেগেটিভ ভিউ রাখে। এটা ম্যানেজমেন্টের সাইকোলজি নিয়ে কথা বলা হচ্ছে। আর থিওরি ওয়াই যারা ফলো করে তারা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ মুভমেন্টের সাপোর্টার। তারা এমপ্লয়ীদের মেশিন হিসেবে দেখে না, তারা এমপ্লয়ীদেরকে দেখে একটা অ্যাসেট হিসেবে, আর তারা সবসময় একটা পজিটিভ মাইন্ড রাখে। থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। তাহলে আমাদের দুইটা, একটা হচ্ছে দুইটার ফার্স্ট ওয়ান হচ্ছে আব্রাহাম মাসলোর যে হায়ারার্কি অফ নিড, সেটা কাজ করে ইন্ডিভিজুয়াল নিড নিয়ে, ইন্ডিভিজুয়াল মোটিভেশন নিয়ে। আর সেকেন্ড ওয়ান যেটা ম্যাকগ্রুর যে এক্স আর ওয়াই থিওরি, সেটা কাজ করে ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ নিয়ে। নর্মালি ধরা হয় যে ম্যানেজারের দুই ধরনের পার্সপেক্টিভ রাখে। মিডল টার্মে খুব কম ম্যানেজারেই থাকে, আইদার দে আর নেগেটিভ অ্যাবাউট দ্য ওয়ার্কার অর দে আর পজিটিভ অ্যাবাউট দ্য ওয়ার্কার। মিডলে খুব কমই থাকে, যে সো এটা থাকে না। এটা নিয়ে হচ্ছে থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াইটা মেইনলি ডিসকাস করে। সো আমাদের দেখেন মাসলোস হায়ারার্কি অফ নিডটা, যদি এইচএসসির পড়া কারো মনে থাকে তাহলে মোটামুটি মনে থাকবে। এইচএসসিতে এরকম একটা জিনিসই ছিল আমাদের। সো এই জিনিসটাই দেখেন, ফার্স্টের দুইটা স্টেপকে বলা হচ্ছে বেসিক নিড। একটা মানুষের প্রথম যে নিডটা হয় সেটা হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল নিড হয়, যেটা হচ্ছে ফুড, সেফটি। আপনার যখন খাবার থাকবে না পেটে, আপনার পেটে খাবার নাই, বাট আপনাকে বলা হচ্ছে যে আপনাকে একটা বাড়ি দিয়ে দেওয়া হলো, বিল্ডিং দিয়ে দেওয়া হলো থাকার জন্য, বাট ইউ ডোন্ট হ্যাভ ফুড, তখন কিন্তু আপনার ওটা মোটিভেশন কাজ করবে না, আপনার তখন লাগবে ফুড ফার্স্টে। সো এই জন্য বলা হচ্ছে যে বেসিক নিডটা আগে ফুলফিল করতে হবে, তারপর আপনি হায়ারের দিকে উঠবেন। যে এমপ্লয়িটা তার হচ্ছে এখন দেখা যাচ্ছে যে মানি নিডেড, তার ফ্যামিলি হয়তো চলে না, ইনকাম খুবই কম লো, তাকে আপনি যদি মানি না দিয়ে আপনি বলেন যে আপনার যদি এই আপনার নেক্সট ইয়ারে প্রমোশন হলে আপনাকে সিঙ্গাপুর ট্যুরে পাঠাবো, সে কি হ্যাপি হবে? না। তো নিড বুঝে মোটিভেশন দিতে হবে। এই জন্য ফার্স্টে বেসিক নিড ফুলফিল করতে হবে। বেসিক নিড হচ্ছে দুইটা ক্যাটাগরিতে হয়। ফার্স্টে হচ্ছে আপনি ফিজিওলজিক্যাল নিডগুলো পূরণ করবেন, যেটা হচ্ছে আপনার একদম বেসিক ফুড, সেফটি জিনিসগুলো। তারপর যায় হচ্ছে সেফটি নিডসে, যেখানে হচ্ছে আপনার সিকিউরিটি নিয়ে। আমরা যখন মোটামুটি ফিনান্সিয়ালি স্টেবল হই তখন কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের ব্যাংক ব্যালেন্স রাখতে হবে, একটা আমাদের ফিউচার সেভিংস করতে হবে। সো এটাই হচ্ছে সেফটি নিডের আন্ডারে পড়ে। তখন আমরা ইন্স্যুরেন্সে, কোম্পানি ইন্স্যুরেন্স করি, ব্যাংক একটা ফিক্সড ডিপোজিট করি, কারণ আমরা চাই যে আমাদের ইনিশিয়াল ফিজিওলজিক্যাল নিড পূরণ হয়ে গেছে, উই হ্যাভ মানি, আমাদের খাবার দাবার আছে, কিন্তু আমাদের এখন একটু ফিউচার নিয়ে চিন্তা করতে হবে, সেফটিটা দরকার। এই দুটো তাহলে আমাদের বলা হয় বেসিক নিড। যখন একটা মানুষের বেসিক নিডটা ফুলফিল হয়ে যায় তখন তাদের সাইকোলজিক্যাল নিড দরকার হয়। সাইকোলজিক্যাল নিডের মধ্যে কি ফার্স্টে দেখেন বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস। দ্যাট মিনস তখন আপনি চাবেন যে আপনার একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে, আপনার কিছু ক্লোজ রিলেশনশিপস থাকবে, যে দে উইল অ্যাকসেপ্ট ইউ অ্যাজ ইউ আর। তখন হচ্ছে আপনার মাইন্ড আপনার দরকার, আপনার মেন্টালি রিফ্রেশমেন্ট দরকার, নট যে আপনার ফাইন্যান্সিয়ালি রিফ্রেশমেন্ট। ইউ অলরেডি হ্যাভ দ্য ফাইন্যান্স বাট ইউ আর অ্যালোন। তখন আপনার মনে হবে যে আমি তো একা, আমার তো ফ্রেন্ড সার্কেল নাই, আমার তো পিয়ার্স নাই। তখন আপনার এই বিলঙ্গিংনেসটা নিড হবে। কিন্তু আপনার টাকা পয়সা কোনো কিছু নেই, সেফটি নেই, আপনি কখনোই চিন্তা করবেন না যে আমার ফ্রেন্ডস নেই। আপনার ফার্স্ট চিন্তা এটাই আসবে যে আমার মানি দরকার, বেসিক নিড। যখন বেসিক নিড ফুলফিল হয় তখন মানুষজনই যে আপনার চিন্তা করে যে আমি তাহলে আমার কলিগদের পিয়ার্স বাড়াবো, আমি নেটওয়ার্কিং বাড়াবো, তখন নেটওয়ার্কিংয়ের জিনিসটা আসে। এরপরে যেটা আসে দেখেন স্টিম নিডস, সেলফ স্টিম বলা হয়। সেলফ স্টিমটা নর্মালি কি দেখেন, এটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে একটু গুড ফিলিং, সেলফ ইমেজ, প্রেস্টিজ, অ্যাকমপ্লিশমেন্ট। আপনি যখন অলরেডি সোসাইটিতে অ্যাকসেপ্টেড, ইউ হ্যাভ আ গুড কলিগ সার্কেল, ফ্রেন্ড সার্কেল, তখন আপনি চাবেন যে আমাকে সবার সামনে স্ট্যান্ড আউট হতে হবে। হাউ ক্যান আই অ্যাচিভ মোর, আমি সবার 5 জনের গ্রুপে আমাকে হচ্ছে সবচেয়ে বেস্ট হতে হবে। তখন আপনার মধ্যে বেস্ট হওয়ার টেন্ডেন্সিটা আসবে। এমন কিছু করি যেটাতে আমি নিজেকে শো করতে পারবো, আমার নিজের অ্যাচিভমেন্ট থাকবে। কোথাও ফার্স্ট হওয়া, কোনো কম্পিটিশনে যাওয়া, বা কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এমপ্লয় অফ দ্য ইয়ার হয়, স্টুডেন্ট অফ দ্য সেমিস্টার হয়, এরকম টাইপের একটা মেন্টালিটি চলে আসে। এরপরে আপনার এই সেলফ স্টিম নিডের পরে আমাদের হাইয়েস্ট লেভেল অফ যেটা নিড বলা হয় সেটা হচ্ছে সেলফ ফুলফিলমেন্ট নিড। এটা নর্মালি দেখা যাবেন যে অনেকেরই যখন খুব ওল্ড এজে চলে যায় তখন এই নিডটা হয়। তাদের লাইফে সব আছে, ছেলেমেয়েরা ওয়েল সেটেল, তারা তখন একটা মসজিদ বিল্ড করতে চায়,
কারণ তাদের সেলফ ফুলফিলমেন্ট দরকার, তারা চায় সোসাইটিতে তারা একটু রেকগনাইজড হোক। মসজিদের কমিটিতে হচ্ছে হেড হবে, কোন একটা সোসাইটির হেড, ক্লাবের হেড। কেন? কারণ তারা চায় যে আমার এখন সবই আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার ওই যে হাইয়েস্ট লেভেল, সবাই আমাকে চিনবে, রেকগনাইজ করবে। এই যে এই নিডগুলা, ক্রিয়েটিভ কোনো কিছু করে, ইনোভেশন, অনেকে দেখা যাচ্ছে যে এতিমখানা করে। সো এই জিনিসগুলো কেন করে? তাদের তো সব আছে, ফ্যামিলি বলেন, হ্যাঁ টাকা পয়সা বলেন, সব আছে, কিন্তু ওই নিজস্ব সেলফ ফুলফিলমেন্টটা হয় না। মনে করে যে না, মানে আমি এমন একটা কাজ করবো যেখানে সবাই আমাকে মনে করে রেখে যাবে, মানে সবাই আমাকে মনে করবে আর আমি একটা সেট করে দিয়ে যাবো, একটা ফর্ম সেট করে দিয়ে যাবো। এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ ফুলফিলমেন্ট নিডস বলে। একটা টাইমের পরে সাইকোলজিক্যাল ফিজিওলজিক্যাল নিডগুলো যখন ফুলফিল হয়ে যায়, সাইকোলজিক্যাল নিড ফুলফিল হয়ে গেল, এরপরে সেলফ আর ফুলফিলমেন্ট নিডগুলো থাকে। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল, এরপরে আসলে আর কিছু নাই, মানুষজন এই পর্যন্তই লাস্ট। আর এটা নর্মালি দেখা যাচ্ছে ইয়াং এজে খুব কম মানুষই করতে পারে, যারা করে সবাই ওল্ড এজ পর্যন্ত যেই কিন্তু করতে হয়। এই জন্য এটা লাস্ট এজই ধরা হচ্ছে, কারণ এরপর আর কিছু থাকে না বেসিক্যালি। সো মাসলোস হায়ারার্কি অফ নিডটা তাহলে ক্লিয়ার। আমরা মাসলোস হায়ারার্কি অফ নিডটা ম্যানেজমেন্টটা কেন আসলে পড়ি, ম্যানেজারদের বোঝা উচিত যে কোন লেভেলের এমপ্লয়িকে কোন মোটিভেশনটা দিতে হবে। যেই লেভেলে যেই এমপ্লয়ির আসলে বেসিক নিডই ফুলফিল হয় নাই, তাকে আপনি সেলফ ফুলফিলমেন্ট দিলে হবে না। তাকে যদি আপনি বলেন যে ডিপার্টমেন্ট হেড বানিয়ে দিব, ডিপার্টমেন্ট হেড বানালেন, বাট কোনো টাকা পয়সা নেই, ইনসেন্টিভ নাই, তার স্যালারি এক্সিকিউটিভের মতো, কিন্তু তাকে দেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট হেড টাইটেল, এটা কিন্তু কাজ করবে না। তার তখন সেলফ ফুলফিলমেন্ট দরকার নেই, তার বেসিক নিড দরকার। এই জন্য কোন লেভেলের এমপ্লয়িকে কোন ধরনের আপনি মোটিভেশন দিলে সে মোটিভেটেড হবে, সেটা কি বেসিক নিডের ক্যাটাগরিতে পড়ে, সাইকোলজিক্যাল আর হচ্ছে সেলফ ফুলফিলমেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝে আসলে মোটিভেশন দিতে হবে। এই জন্য আমাদের এই মাসলোস হায়ারার্কি অফ নিডটা আমরা ম্যানেজমেন্টে এখানে পড়ছি। এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন যে থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই যেটা বললাম, ডাগলাসের থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াইটা মেনলি ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করে, যে হাউ আ ম্যানেজার থিংস। নর্মালি বলা হয় যে একজন ম্যানেজার দুই ধরনের মেন্টালিটি রাখে, আইদার পজিটিভ মেন্টালিটি রাখে এমপ্লয়ীদের প্রতি, অথবা নেগেটিভ মেন্টালিটি টুয়ার্ডস এমপ্লয়িজ। থিওরি এক্স যারা ফলো করে তারা চিন্তা করে যে সবসময় যে পিপল টেন টু অ্যাভয়েড ওয়ার্ক, মানুষজন কাজ পছন্দ করে না, কাজ করতে চায় না, দ্যাটস ওয়াই দে নিড টু বি ফোর্সড। তাদেরকে জোর করে কাজ করাতে হবে, তাদেরকে টার্গেট দিতে হবে, প্রেশার দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে, ভয় দেখিয়ে কাজ করাতে হবে। ভয় দেখানো ছাড়া মানুষজন কাজ করবে না, পানিশমেন্টের ভয় না দেখালে কাজ করবে না। সো এই টাইপ অফ জিনিসগুলো হচ্ছে থিওরি এক্সে ম্যানেজাররা বিলিভ করে। থিওরি ওয়াই যারা বিলিভ করে তারা চিন্তা করে যে মানে ওয়ার্ক ইজ আ পার্ট অফ লাইফ, কাজ সবারই করতে হয়, ঘরেও কাজ করে, বাইরেও কাজ করে, এটাই লাইফ। সো কাজ কেউ অ্যাভয়েড করে না, কাজ তখনই অ্যাভয়েড করে যখন এমপ্লয়ি দেখে যে কাজটা তার ওয়েতে হচ্ছে না, বা যেই কাজটা সে করতে পারবে না, তাকে আনঅ্যাচিভেবল টার্গেট দেওয়া হয়েছে, তখনই সে কাজটা অ্যাভয়েড করে, এছাড়া করে না। আপনি স্পেশালাইজড ইন হচ্ছে মার্কেটিং ফর সে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, বাট আপনাকে দেওয়া হলো সেলসের কাজ, আপনি তো মোটিভেটেড হবেন, আপনি কাজ অবশ্যই অ্যাভয়েড করবেন। সো থিওরি ওয়াই ফলো করে যে রাইট পার্সনকে যদি আপনি রাইট জায়গায় প্লেস করতে পারেন, তাহলে সে কাজটা ঠিকই করবে, মোটিভেশনের অভাব থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে করে না। এই জন্য ধরা হয় থিওরি ওয়াই যারা ফলো করে তারা মোটিভেশনে বিলিভ করে, তারা রিওয়ার্ডে বিলিভ করে। এক্সটার্নাল রিওয়ার্ড, এক্সটেন্সিক রিওয়ার্ড, ইন্টারনাল আপনার হচ্ছে রিওয়ার্ড, এটা হতে পারে যে সাইকোলজিক্যাল রিওয়ার্ড হতে পারে, তারপর এছাড়া হতে পারে আপনার মনিটারি রিওয়ার্ড হতে পারে। বিভিন্নভাবে রিওয়ার্ডের মাধ্যমে আমরা কীভাবে করে এমপ্লয়ীদেরকে মোটিভেটেডভাবে কাজ করাতে পারি। সো থিওরি ওয়াইটা হচ্ছে মেইনলি এই জিনিসটা বিলিভ করে। সো এই দুটা নিয়ে ক্লিয়ার। থিওরি এক্স mainly about হচ্ছে pessimism and negative thoughts about employees, and theory Y is about positive thinking about employees and how to motivate them in a positive way. এটা হচ্ছে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে আসলে ধরা হয় থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওবি সাবজেক্টটা নিশ্চয়ই সবাই পরিচিত, অর্গানাইজেশন বিহেভিয়ার, অলরেডি একটা সাবজেক্ট আছে আমাদের। সো ম্যানেজমেন্টের একটা পার্টই কিন্তু অর্গানাইজেশন বিহেভিয়ার, যেমনটা ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমাদের হিউম্যান রিলেশন মুভমেন্ট থেকে যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কনসেপ্টটা এসেছে, এই ইমার্জেন্সি অফ অর্গানাইজেশন বিহেভিয়ার কিন্তু এই ম্যানেজমেন্ট থেকে এসেছে। আপনার এই যে বিহেভিয়ার পার্সপেক্টিভ, হিউম্যান রিলেশন পার্সপেক্টিভ নিয়ে কাজ করার পরে তখন হচ্ছে যারা রিসার্চার ছিল, সাইকোলজিস্ট, তারা এই অর্গানাইজেশন বিহেভিয়ার নিয়ে কাজ করা শুরু করে। যখন আমরা থিওরি এক্স অ্যান্ড ওয়াই পড়লাম, দেখেন মাসলোস হায়ারার্কি অফ নিড পড়লাম, আমরা কিন্তু একটা এমপ্লয়ির মাইন্ডসেট বোঝার ট্রাই করছি। সো একটা এমপ্লয়ির মাইন্ডসেট আপনি কীভাবে বুঝতে পারবেন? ওটার জন্য তো আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ারগুলো ধরতে হবে। একটা এমপ্লয়ি কোন সেটিংয়ে কেমন বিহেভ করে, অর্গানাইজেশনের বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত, গ্রুপ নর্মসগুলো কেমন হওয়া উচিত, সোশ্যাল, আপনার এটার জন্য সোশ্যালজি বুঝতে হবে কিছুটা, সাইকোলজির পার্ট। সো অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কনসেপ্টটা কিন্তু আমাদের
মেইনলি আসে হচ্ছে এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট থেকে, আমাদের ম্যানেজমেন্ট থিওরি থেকে। আমাদের নর্মালি আপনাদের অর্গানাইজেশন বিহেভিয়ার কী নিয়ে পড়ানো হয় বলেন তো? সাবজেক্টটা কী নিয়ে? কেউ কি কমপ্লিট করেছেন অর্গানাইজেশন বিহেভিয়ার সাবজেক্টটা? বিজনেসে বা বিবিএতে করে আসেননি কেউ অর্গানাইজেশনাল বিহেভিয়ার? এটা সবসময় থাকে আর কি, বিজনেসের একটা আর কি বেসিক সাবজেক্ট ওবি। কেউই নর্মাল বিবিএ থেকে আসেননি বিজনেসের ব্যাকগ্রাউন্ড থেকে? হ্যাঁ, নট বিবিএ হোল্ডার, বাট আপনারা তো বিবিএ অনেকেই করে এসেছেন। সো বিবিএতে অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ আ মাস্ট সাবজেক্ট, এটা একদম বেসিক সাবজেক্টের মধ্যে থাকে। সো এটা অনেকেরই হচ্ছে পড়ে আসার কথা। সো যদি মনে থাকে আমাকে বলেন যে একটু অর্গানাইজেশন বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি কী নিয়ে ডিল করে, মানে এই সাবজেক্টটা আসলে কেন পড়ায়? নর্মালি নামটা শুনে কি মনে হয়? অর্গানাইজেশনাল বিহেভিয়ার। সো অর্গানাইজেশনের পরিবেশের মধ্যে তাহলে এনভায়রনমেন্টের মধ্যে কী আসে আপনি যদি চিন্তা করেন? এমপ্লয়ি মোটিভেশন তো একটা পার্ট বুঝলাম, আর কি থাকে? রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, গ্রুপ নর্মস থাকবে, লিডারশিপ থাকবে, স্ট্রেস অ্যাংজাইটি থাকবে, কনফ্লিক্ট থাকবে, হাউ টু রিজলভ দোজ কনফ্লিক্ট থাকবে। এই সবই কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ারের পার্ট। ইন অ্যান অর্গানাইজেশন হাউ অ্যান এমপ্লয়ি শুড বিহেভ অ্যান্ড হাউ অ্যান এমপ্লয়ি বিহেভস, এই জিনিসটা নিয়ে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। একটা অর্গানাইজেশনের সেটিংয়ে একজন এমপ্লয়ি কোন কোন চ্যালেঞ্জেসগুলো ফেস করে, তার বিহেভিয়ার কেমন হওয়া উচিত, আর বিহেভিয়ারগুলো চেঞ্জ আপনি কীভাবে করতে পারেন, এই জিনিসটা নিয়ে হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা আপনার মেইনলি করা। এটা আলাদা সাবজেক্ট কেন করানো হচ্ছে? নর্মালি দেখা যাচ্ছে যে আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে আমরা ম্যানেজারিয়াল ভিউ থেকে পড়ে আসি। অ্যাজ আ ম্যানেজমেন্ট হাউ শুড ইউ রিয়্যাক্ট, বাট এই অর্গানাইজেশন বিহেভিয়ারটা হচ্ছে আমরা অ্যাজ আ এমপ্লয়ি অনেকটা দেখি, যে অ্যাজ আ এমপ্লয়ি হাউ আই শুড বিহেভ। আমি যখন একটা কর্পোরেট কালচারে যাব তখন আমার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত, আমার কোন নর্মসগুলো রুলসগুলো বোঝা উচিত, কনফ্লিক্টের হলে আমি সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করব, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে দেখা হয়। অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা এই জন্য পড়ানো হয়, আপনি যখন একটা প্রফেশনাল লাইফে যাবেন তখন ইউ উইল অ্যাক্ট প্রফেশনাল। ওই জিনিস আপনি যেন মাইন্ডসেটটা নিয়ে যান, কিছু ইনপুট যেন আপনি নিয়ে যান, এই জন্য হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা পড়ায়। তো তাহলে দেখেন আমাদের ম্যানেজমেন্টের একটা পার্টি কিন্তু তাহলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, যেটা নিয়ে এখন একটা সাবজেক্ট পড়ানো হয়। সো আমাদের এই যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টটা, আমাদের এই যে চ্যাপ্টারটা, তাহলে এই চ্যাপ্টারটার মেইন থিমটা কী ছিল? ফার্স্ট থেকে যদি একটু আসি, আমরা ফার্স্টে দেখলাম হচ্ছে আমাদের পায়োনিয়ার্স অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কত সেঞ্চুরি থেকে এসেছে, আপনার কোন কোন রোমান যুগ বলেন, গ্রিক যুগে, বিভিন্ন যুগে ম্যানেজমেন্টটা কীভাবে প্র্যাকটিস করা হতো। এরপর আমরা যেটা নিয়ে ডিসকাস করলাম দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল পার্সপেক্টিভ অফ ম্যানেজমেন্ট। সেটা একদম বেসিক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ নিয়ে কথা বলতো, একটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, দুটা মিলিয়ে হচ্ছে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। এটা মেনলি বলে থাকে যে এমপ্লয়িকে আসলে মেশিন হিসেবে দেখা হয়, আপনার পিস ওয়ার্ক পে সিস্টেমটা বিলিভ করে। আর এটা ইউনিভার্সাল, সব কোম্পানির জন্য বা সব অর্গানাইজেশনের জন্য একই ধরনের সিস্টেম ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাজ করে না, সব অর্গানাইজেশনে এক ধরনের রুলসই কাজ করে না। এই জন্য ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভটা আসলে নট আইডিয়াল পার্সপেক্টিভ। এরপরে আমরা তাহলে পেলাম কি বিহেভিয়ারাল পার্সপেক্টিভ। বিহেভিয়ারাল পার্সপেক্টিভে দুটো জিনিস নিয়ে ডিসকাস করলাম, একটা হচ্ছে হথর স্টাডিজ নিয়ে, আর একটা দেখলাম যে এই পিস ওয়ার্ক পে সিস্টেমটা কেন কাজ করে না। কল সেন্টারে কিছু এমপ্লয়ীদের উপরে এক্সপেরিমেন্ট চালানো হলো। সো এক্সপেরিমেন্টটা সারমর্ম এমন ছিল, আপনার যে ফিজিক্যাল যে এলিমেন্টগুলো থাকে, এনভায়রনমেন্ট, মানি, এগুলো এমপ্লয়ীদের মোটিভেট করে না, মোটিভেট করে হচ্ছে আপনার ইন্টারনাল ফ্যাক্টরস, যেমন সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। এরপরে বিহেভিয়ারাল এই যে পার্সপেক্টিভ থেকে আমরা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ মুভমেন্ট পেলাম, যে আমাদের হিউম্যান রিসোর্সের আসলে এই কনসেপ্টটা কোথা থেকে আসলো, হিউম্যান রিলেশনশিপ মুভমেন্ট। হিউম্যান রিলেশনশিপের মুভমেন্টের পরে আমরা হিউম্যান রিলেশনশিপের মুভমেন্টের আন্ডারে দেখলাম যে আসলে এমপ্লয়ীদের মোটিভেট কীভাবে করতে হয়, কারণ আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কিন্তু একটা কি এলিমেন্ট হচ্ছে এমপ্লয়ি মোটিভেশন। এমপ্লয়ি মোটিভেশনের আমরা তাহলে দুইটা থিওরি দেখলাম, একটা হচ্ছে মাসলোস হায়ারার্কি অফ নিড, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নিড নিয়ে আলোচনা করে, আর একটা হচ্ছে থিওরি এক্স অ্যান্ড ওয়াই, যেটা হচ্ছে ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করে, যে কীভাবে ম্যানেজমেন্ট অ্যাজ এ ম্যানেজার হাউ দে থিংস। এরপর এখন যেটা দেখছি সেটা হচ্ছে দ্য ইমার্জেন্স অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার, যে আসলে এই অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা কেন জানা উচিত, একটা অর্গানাইজেশনাল সেটিংয়ে একজন এমপ্লয়ির কেমন বিহেভ করা উচিত, কনফ্লিক্ট লাগলে সিচুয়েশনটা কেমনভাবে হ্যান্ডেল করবে, স্ট্রেস হ্যান্ডলিং কীভাবে করবে, সুপিরিয়রদের প্রতি তার অ্যাটিটিউডটা কেমন হবে, গ্রুপে কীভাবে কাজ করবে, টিম ওয়ার্ক কীভাবে করবে, লিডারশিপ কোয়ালিটি কীভাবে বিল্ড করবে, এই ওভারঅল জিনিসটা নিয়েই হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা ডিল করে। এখন আসেন সামারি।
ক্লাসিক্যাল পার্সপেক্টিভে যেমন আমরা দেখেছিলাম যে এটার কিছু কন্ট্রিবিউশন আর লিমিটেশন ছিল, এই বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভেরও কিছু কন্ট্রিবিউশন আছে, কিছু লিমিটেশন। কন্ট্রিবিউশন তো আমরা মোটামুটি দেখলামই যে এখানে পিস ওয়ার্ক পে সিস্টেমে যেমন মেশিন হিসেবে দেখা হতো মানুষকে ক্লাসিক্যাল পার্সপেক্টিভে, এখানে মেইনলি হিউম্যানদের এমপ্লয়ীদেরকে অ্যাসেট হিসেবে দেখা হয়। আর এমপ্লয়ীদেরকে আপনি যদি ইন্টারনালি মোটিভেশন না দিতে পারেন, তাদেরকে মেশিন হিসেবে ট্রিট করে কখনোই কাজ করাতে পারবেন না। এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউশন ছিল। বাট লিমিটেশনগুলো কি দেখেন, লিমিটেশন হচ্ছে এখানে মোস্টলি কিন্তু সাইকোলজিক নিয়ে কথা বলা হচ্ছে, তাই না? এমপ্লয়ীদের মোটিভেশন নিয়ে, তাদের নিড বুঝা, এই যে অর্গানাইজেশন বিহেভিয়ার, সাইকোলজিক জিনিসটাকে বোঝা এতই সহজ? আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি সাইকোলজি আপনি একবারই বুঝে ফেলতে পারবেন না। এই জন্য এটা হচ্ছে লিমিটেশন। আপনি যতই এটা থিওরিটিক্যাল পড়েন, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা এটা ততই কঠিন। আপনি যখনই ওই যে অ্যাকচুয়াল ওয়ার্ক প্লেসে না গেলে, অ্যাকচুয়াল আপনি এমপ্লয়ীদের সাথে কথা না বললে, তাদের মাইন্ডসেট কখনোই ধরতে পারবেন না। আপনি থিওরি দিয়ে কখনো এটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না। সো এই আসলে থিওরি মানে সাইকোলজির ক্ষেত্রে থিওরিটা সামটাইমস কাজ করে না। আমরা থিওরিতে অনেক কিছুই পড়লাম, আপনি অ্যাকচুয়াল ওয়ার্ক প্লেসে যাবেন, ওটা ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন অনেক সময় কাজ নাও করতে পারে। কারণ হিউম্যান সাইকোলজি ইজ এ কমপ্লেক্স অ্যান্ড টুইস্টেড থিং। এক একজন এক একভাবে চিন্তা করে। এটা লিমিটেশন এটাই, যে সাইকোলজি একটা খুবই ডিপ কনসেপ্ট, এই জিনিসটা চাইলেই এত সহজে ইমপ্লিমেন্ট করা যায় না, করলেও অনেক সময় আপনি যেই রেজাল্টটা চাচ্ছেন ওরকম অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট নাও পেতে পারেন। সো তখন এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ হয়। এই জন্য থিওরি আমরা পড়লাম ঠিক আছে, বাট আমরা যে থিওরি অনুযায়ী 100% রেজাল্ট পাবো এটা মানে সবসময় আমরা এক্সপেক্ট করতে পারি না, কারণ হিউম্যান বিহেভিয়ার হচ্ছে কমপ্লেক্স সবসময়। সো এটা হচ্ছে আমাদের বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভের আর কি থিম ছিল। সো দ্যাটস অল ফর আওয়ার চ্যাপ্টার 2। এখন আমাকে বললেন চ্যাপ্টার 2 আমি মোটামুটি আপনাদের একটা সামারি বললাম, কারো কোনো কনফিউশন আছে কোনো পয়েন্ট নিয়ে চ্যাপ্টার 2? আপনাদের স্লাইডটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, সো ইউ ক্যান গো থ্রু ইট যদি মনে হয় যেটু দেখে আপনারা কোশ্চেন করতে চান। ভিডিওটা পজ করে দিন।